শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামীকালের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে গণভোটে হ্যাঁর পক্ষে উপদেষ্টাদের প্রচার, নতুন বাংলাদেশ করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান। আমরা বলছি এটা ইউনিভার্সাল। ভোট দিলে আমি তত্ত্বাবধায়ক সরকার পাবো। গণভোট হতে হবে এই কারণে যে আমরা যে আগে যে রাস্তায় চলছি সেই রাস্তার পরিণতি তো আমরা জানি, তো সুতরাং আমরা সেই পথটা যেতে চাই। জামালপুরে বিএনপি জামায়াতের বেশিরভাগ প্রার্থী নিজেদের তুলনায় ধনী দেখিয়েছেন স্ত্রীদের। হলফনামার বিবরণ বাস্তবতার বিপরীত বলছেন সচেতন নাগরিকরা। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে গ্রেফতার। আরও 4টি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ, জানালেন পরিবেশ উপদেষ্টা। চীনা রাষ্ট্রদূত সহ রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন। যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামীকালকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানায় হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মুনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। রিটকারী আইনজীবী জানান, জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয়, তবে তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে জানান আইনজীবীরা। 4 সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোনো সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না। এরপরে হতেই পারে ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে। কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না, একটু পিছাচ্ছে। ওনারা এখনও ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে পারেন নতুন একটা ডেট দিয়ে। এই ডেটটা ফেব্রুয়ারির 12 তারিখের পরে হতে হবে। পূর্ব নির্ধারিত সময় আগামীকালকেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পরপরই ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, আগামীকালই হতে হবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন। এদিকে দুপুরে 8 নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। কয়েক দফা তারিখ পরিবর্তন করে 20 জানুয়ারি সাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 20 তারিখে আমাদের সাকসুটা হওয়ার কথা ছিল, কিন্তু রিড করার পরে আমরা যে বন্ধ স্থগিত করা হয়েছে, আমরা এটা কোনোভাবে মানতেছি না। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদলরা এটা আওয়ামী লীগের মতো প্রভাব বিস্তার করতেছে, এটা ছাত্রদের পক্ষে কথা বলতেছে না, তাই আমরা রায় মেনে নিই না। আমরা মানি না, আমাদের সাকসু আমরা কালকে চাই, তার জন্য যা করা লাগে আমরা করব। আমরা আরো খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি কি এখনো চলছে? তারা কি বলছেন একটু জানতে চাই সেখানকার অবস্থা। দেখুন, প্রায় 3 ঘন্টার মতো
সিলেট সুনামগঞ্জে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের সড়ক অবরোধ চলছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং তাদের সমর্থকরা তারা এই সড়ক অবরোধ করে রেখেছেন এবং দীর্ঘ সময় ধরে এই সড়ক অবরোধের কারণে, যেহেতু আঞ্চলিক মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তা বন্ধ থাকার কারণে তীব্র ভোগান্তি আমাদের চোখে পড়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের 1 মাসেরও বেশি সময় ধরে তাদের যে প্রচারণা, তাদের যে শ্রম, সেই শ্রম আসলে আগামীকাল তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ভোটাররাও প্রস্তুত ছিলেন নির্বাচনকে তাদের প্রার্থী নির্বাচিত করার জন্য। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশকে এভাবে হুট করে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে যে আসলে একটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে, সেটিকে তারা কোনোভাবেই মানতে পারছে না এবং তারা বলছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে হাইকোর্টের যে রায়, সেই রায় বা আদেশের বিপক্ষে চেম্বার জজ আদালতে তারা আপিলের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সেখানে তারা আশা করছেন যে তাদের যে ন্যায্য রায়, ন্যায্য অধিকার, সেটি তারা ফিরে পাবেন। শাকসুকে তারা ন্যায্য অধিকার বলছেন এবং বলছেন 28 বছর পর এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক যে চরিত্র সেটি ফিরে পাবে এবং এই যে কোনোভাবেই যাতে এই নির্বাচন বানচাল না হয় সেই দাবি তারা করছেন। আমরা দেখেছি যে কয়েকশো শিক্ষার্থী মূলত এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আগামীকালের শাকসুর বিষয়ে, অর্থাৎ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আসলে তথ্য বা বিষয় তারা জানতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবরোধ করবেন এবং তাদের এই সড়ক অবরোধের কারণে যে আসলে ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তিকে তারা বলছেন যে গণতান্ত্রিক আন্দোলনের সমাজ নির্মাণের জন্য এই ভোগান্তি, এবং তারা বলছেন এটিকে তারা দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, তার আগামীকাল শাকসু হতে হবে, সেই দাবি তারা জানাচ্ছেন। বুঝতে পেরেছি নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যার পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান। বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ করে তুলতে হলে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য গণভোটে হ্যার বিজয় জরুরি। গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট কোনো দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের স্বার্থ। বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতি বন্ধ করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন, তাহলে আপনি না ভোট দিবেন। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এর আগে অর্থ উপদেষ্টা অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। এ সময় সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। হ্যাঁটা আমরা বলছি এটা ইউনিভার্সাল, আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব, আমরা যে সংস্কারের পক্ষে বলি। নির্বাচন ও গণভোট নিয়ে জয়পুরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3টি ম্যান্ডেট নিয়ে গণভোট, সে কারণে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের আহ্বান জানান। যে দলের জনসমর্থন বেশি সেই দল নির্বাচিত হবে। এই রকমের যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সবকটা নির্বাচন হোক, এটা যদি আপনি আশা করেন, তাহলে আপনাকে হাতে ভোট দিতে হবে। টাঙ্গাইল পৌর উদ্যানে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ। হ্যাঁ ভোট দিলে আপনি একটা নতুন বাংলাদেশ পাবেন, হ্যাঁ ভোট দিলে আপনি একটা গুম খুন মুক্ত বাংলাদেশ পাবেন। হবিগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ইমাম সম্মেলনে অংশ নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে। এটা সব জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জেলায় হবে, থানায় হবে। সব ধর্মাবলম্বীদেরকে আমরা এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য যুক্ত করছি। পিরোজপুরের প্রচার কার্যক্রমে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই গণভোটের আয়োজন। যখন সরকার গঠন হবে, তাদেরও কিছু দায় দায়িত্ব যে আছে
সেটা অন্তর্বর্তীকালীন সরকার যাবার আগে সেটা জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যেতে চায়। ময়মনসিংহে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করতে পারবে। সনদের যে ভাষ্য আছে খুলে দেখুন, এটা কালো অক্ষরে ছাপা হয়েছে, কিন্তু লেখা হয়েছে রক্ত দিয়ে। যা রক্ত দিয়ে লিখে দিয়েছে আপনার হাতে, সেইটার বাস্তবায়নের ব্যাপারে আপনারা কথিত নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। পাবনায় ভোটের গাড়ির প্রচার কার্যক্রম পরিদর্শন ও গণভোট নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়া যশোরে গণভোটের মক ভোটিং ক্যাম্পেইন উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জারিন অর্নি, যমুনা নিউজ। জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থী ছড়াছড়ি। বিএনপি ও জামায়াতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন। এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছে সচেতন মহল। তাদের মত, হলফনামার সব বিষয় যাচাই বাছাই করা দরকার। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের 5টি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায়। জামালপুর 1 আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা, বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় 1,98,00,000 টাকার বেশি। স্থাবর অস্থাবর সম্পদ 12 কোটি টাকার কাছাকাছি। নিজের 105 তোলা ও স্ত্রীর 50 তোলা স্বর্ণ রয়েছে। সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক। জামালপুর 2 আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু। অস্থাবর সম্পদের পরিমাণ 1,30,80,000 টাকা। দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই। স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। একই আসনে জামাতের প্রার্থী সামুল হক। তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ 1,13,00,000 টাকারও বেশি। বছরে আয় 17.5 টাকা। স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে 5 ভরি। জামালপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল। ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন 32,16,000 টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 2,37,00,000 টাকারও বেশি। স্বামী স্ত্রী মিলে 130 ভরি স্বর্ণের মালিক তারা। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দৌলতুজ্জামান আনসারি। ব্যবসায়ী এই প্রার্থীর বছরে আয় 8,82,000 টাকার কাছাকাছি। নগদ অর্থ রয়েছে 1.5 কোটি টাকার বেশি। অস্থাবর স্থাবর মিলিয়ে সম্পত্তি রয়েছে 6.5 কোটি টাকা। পাশাপাশি স্ত্রীও স্থাবর অস্থাবর মিলিয়ে 6 কোটি টাকার মালিক। জামালপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার। তিনি একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদারের স্ত্রী। এই প্রার্থীর ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে 6.5 লাখ টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 1,22,00,000 টাকা। জামালপুর 5 আসনে জামাত ইসলামের প্রার্থী আব্দুস সাত্তার। কৃষি কাজ করে বার্ষিক আয় 4.5 লাখ টাকা। স্থাবর সম্পদ 1,80,00,000 টাকা দেখালেও নগদ অর্থ রয়েছে মাত্র 1 লাখ টাকা। তার চেয়ে তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ বেশি। সচেতন মহল বলছে, এসব প্রার্থীর হলফনামার আয় ও সম্পদের বিবরণের বাস্তবতার সাথে ফারাক রয়েছে। আমরা এইবারের নির্বাচন থেকে শুরু করে অতীতের নির্বাচনগুলো দেখে আসছি, যখন হলফনামা দেয়, হলফনামায় যে উল্লেখ করে সম্পদের বিবরণী, এখানে আমার কাছে অনেক সময়ই মনে হয়েছে ফলস অ্যান্ড বোগাস। কিন্তু আমরা দেখেছি যে এই সম্পদের বিবরণী সহজে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করা হয় না। জামালপুরের 5টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল 46টি। এখন পর্যন্ত 28 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কুমিল্লা 6 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন দলের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দুপুরে নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জয়পুরহাট 2 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার
গোলাম মোস্তফা। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। এ সময় গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি আনুগত্য ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত অন্তত 10 জন। সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। 2 দিন আগে একটি মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে 2 গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশও। সাভারে গত 6 মাসের 6টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত ছিল সিরিয়াল কিলার সম্রাট। দুপুরে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার দাবি করা সম্রাটকে সকালে আদালতে পাঠায় পুলিশ। আসামির 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ভবঘুরে সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সে থানা রোডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো, রাতে থাকতো পরিত্যক্ত ওই ভবনে। স্থানীয়রা তাকে পাগল বলেই জানত। রোববার কমিউনিটি সেন্টারটি থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এই নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে উদ্ধার হলো 5টি মরদেহ। পুলিশের দাবি, এলাকায় ঘটা আরও একটি হত্যাকাণ্ড সহ মোট 6টি হত্যায় জড়িত থাকার তথ্য দিয়েছে সম্রাট। কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে, সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। ফরিদপুরে একটি ফিলিং স্টেশনে হানা দিয়েছে ডাকাত দল। ভোরে সদরের মুন্সিবাজারে ইউনাইটেড ফিলিং স্টেশনে হামলা চালায় সংঘবদ্ধ ডাকাতরা। ম্যানেজার জানান, একদল ডাকাত দক্ষিণ দিক থেকে এসে 2 কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ক্যাশ রুমের তালা ভেঙে নগদ প্রায় 2 লাখ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আর এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। সম্প্রতি ভোলার বোরহান উদ্দিনের মেঘনা নদীতে অস্ত্রের মুখে কয়েকজন জেলে অপহরণের ঘটনা ঘটে। এরপরই জেলেদের মধ্যে তৈরি হয়েছে ডাকাত আতঙ্ক। সন্ধ্যার পর নদীতে মাছ শিকার করতে যাচ্ছে না অনেকে। টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানোর কথা জানিয়েছে কোস্টগার্ড। কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ খ্যাত দ্বীপ জেলা ভোলা। মেঘনা ও তেঁতুলিয়া নদী ঘেরা এই অঞ্চলের তীরবর্তী এলাকার প্রায় 3.5 লাখ বাসিন্দা মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত 11 জানুয়ারি রাতে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন মহিউদ্দিন সহ 4 জেলে। এ সময় হঠাৎই তাদেরকে ঘিরে ধরে ডাকাত দল। পরবর্তীতে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয় তাদের কাছ থেকে। পরে এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। প্রচুর পরিমাণ অত্যাচার করছে, কিন্তু কোন জায়গায় জামা করে ফালে তুই এইটাই কইতাম পারি না। পরে আমরা রাত্রের বেলা সারিয়া দিয়ে আইসে রাইতের একটা আটটা এক বাড়িতে গেছি। আমাদেরকে আতায়া টাকা পয়সা যা যেমনি পাইছি সব লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে আমাকে নৌকা টোকা সারিয়ে দিয়ে মাঝিরে উঠে লয়ে গেছে। শীত মৌসুমের এই সময়ে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এর মধ্যে ডাকাতির এমন ঘটনায় আতঙ্ক বেড়েছে তাদের। অনেকেই সন্ধ্যার পর নদীতে মাছ শিকার থেকে বিরত থাকছে। এতে পরিবার নিয়ে বিপাকে পড়ছে তারা। এ অবস্থায় রাতে কোস্টগার্ড ও নৌপুলিশের টহল ব্যবস্থা জোরদারের দাবি মৎস্যজীবীদের। মাছ পরা ধরছে, কিন্তু আমরা এখন নদীতে যাইতে পারি না, ডাহাইতে ভয়। পানির থেকে নিষেধ করে, তারপরও স্যার ফের তৈরি পারে কেন যাইতে হয়। এই শীতবানের মধ্যে ডাকাতের অত্যাচারে স্যার আমরা তারপরে নদীতে বাইচা করতে পারি না। কোস্টগার্ড আর যদি নৌ পুলিশে যদি ঠিক মতন ডিউটি দেয় তাহলে ডাকাইতে এখানে আর নদী আশেপাশে আইতে পারবে না। কোস্টগার্ড জানায়, ডাকাতদের গতিবিধি শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জেলেদের নিরাপত্তায় নদীতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। সম্প্রতি ডাকাতের ঘটনার প্রেক্ষিতে ডাকাত চক্রের গতিবিধি শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় কোস্টগার্ডের মৎস্যজীবীদের সাথে সরাসরি মত বিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বোরহানউদ্দিনের 9টি ইউনিয়নে জেলে রয়েছে প্রায় 40,000। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা 19,838 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ, তবে হতাশা ছড়ানো যাবে না মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রকল্পের উচ্চতর যাচাই বাছাই কার্যক্রম চলমান, যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করা হবে। এই ঘোষণায় আশাহত তিস্তা পারে মানুষ। এই সরকারের সময়ই কাজ শুরু না হলে পরবর্তীতে অনিশ্চয়তার আশঙ্কা নদী আন্দোলনকারীদের। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অববাহিকা পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন সোমবার সকালে তারা রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতু পয়েন্টে আসেন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্তমান তিস্তার অবস্থা সম্পর্কে অবহিত করেন তাদের। পরে তারা রেলওয়ে সেতু পয়েন্ট থেকে একটি স্পিডবোটে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর যান তালুক শাহবাজ পয়েন্টে। সেখানে পরিদর্শনের পর তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রকল্পের যাচাই বাছাই চলমান, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করবে তার দেশ। দ্রুত সময়ের মধ্যে সব ধরনের পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা প্রকল্পটি যাচাই বাছাই করছি, একটি টেকসই সমাধান খুঁজছি। প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। তারিখ ঘোষণার পরও কেন শুরু হচ্ছে না প্রকল্পের কাজ, ব্যাখ্যা দেন উপদেষ্টা। এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা ও রাষ্ট্রদূতের এই বক্তব্যে আশাহত তিস্তা পারের মানুষ। এখন তিস্তা তো ভাঙ্গন বন্ধ কিন্তু থামে না। তিস্তা কিন্তু প্রতি বছর আসে, ভেঙে কিন্তু চুরমার করে দিয়ে যায়। ওনারা বলছিলেন যে 1 জানুয়ারি উদ্বোধন হবে, সেটা যখন হয়নি, তার মানে ওনাদের হাতে কোনো কিছু করার নাই। আর অন্তর্বর্তী সরকার 1 বছরের হিসাব দেয় বা 1.5 বছরের কথা, তারা তাই বলবে। তারা তো আর 16 বছরের দায়িত্ব নেবে না, 54 বছরের দায়িত্ব নেবে না। এই সরকারের উচিত উদ্বোধনটা করে দেওয়া, আর ঋণ প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো আপনি পাঠান, পরে নির্বাচিত সরকার আসে যদি না করে আমরা দেখব। তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে 54 বছর ধরে আন্দোলন করছে এই অঞ্চলের মানুষ। একসময়ের উত্তাল তিস্তার এখন এই বিবর্ণ দশা। হেঁটে বেড়ানো যায়, হাঁটুর নিচে পানি। তিস্তা অববাহিকার ক্ষত বিক্ষত মানুষদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত তারা তিস্তা মহাপরিকল্পনার কাজটা শুরু করে দিয়ে যাবেন। কিন্তু আজ পানি সম্পদ উপদেষ্টার সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হলো, এই কাজ আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হচ্ছে না। তাহলে হবে কখন? এই প্রশ্ন এই অঞ্চলের 2 কোটি মানুষের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কাউনিয়া, রংপুর। নোয়াখালীর জেলা কারাগারটি দীর্ঘদিনের অবহেলায় চরম ঝুঁকিতে। দেয়ালে ফাটল, ছাদে ধস, নিচু জমিতে জলাবদ্ধতা, সব মিলিয়ে বন্দী ও কারা সদস্যরা নিরাপত্তাহীন। এর মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারা সংশ্লিষ্টদের দাবি, বারবার চিঠি দিয়েও মিলছে না কোনো সাড়া। নোয়াখালী জেলা কারাগার শুধু একটি সরকারি স্থাপনা নয়, বরং এখন যেন হয়ে উঠেছে নীরব মৃত্যুফাঁদ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা কারাগারটি নির্মিত হয় 1967 সালে। সময়ের দীর্ঘ ব্যবধানে সংস্কার না হওয়ায় দেখা দিয়েছে ফাটল। মাঝে মধ্যেই খসে পড়ছে ছাদের পলেস্তরা, মরিচা ধরা রড আর ভাঙা গ্রিল, সব মিলিয়ে কারাগারটির প্রতিটি ভবনই যেন পরিত্যক্ত। এর মধ্যে 2017 সালে কারা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। কিছুদিন আগে হঠাৎ করে যে ভূমিকম্পটা, এই ভূমিকম্পের ফলে প্রায় প্রত্যেকটা বিল্ডিং এর কিছু কিছু অংশ উপর থেকে খসে পড়ছে। সর্বোপরি কথা হচ্ছে, আমরা ভিতরে এবং বাহিরে আমাদের এই কারাগারটা খুবই ভয়াবহ অবস্থা আছে। এখানে আমরা বসবাস করতে পারতেছি না, দূর দূরান্ত থেকে আমাদের আসতে হয়। এখানে আমরা কোয়ার্টারে থাকার উপযোগী না, আমরা এখানে কোয়ার্টার থাকতে পারতেছি না।
নিচু ভূমি ও দীর্ঘদিনের ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় সামান্য বৃষ্টিতে কারাগারের ভেতরে প্রবেশ করে পানি। এতে বন্দী কারারক্ষীদের ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি ভূমিকম্পে আরও নাজুক হয়ে পড়েছে ভবনগুলো। বজ্রা নামে ভবনটি মাটির নিচে দেবে যায় কয়েক ফুট। এ নিয়ে আতঙ্কে কারাবন্দী ও কর্মকর্তা কর্মচারীরা। কারাবন্দরের বজ্র ভবন নামে একটা ভবন আছে, ওই ভবনটা কিছু অংশ দেবে গেছে মাটির নিচে। হাজতি এবং কয়েদি বন্দীরা এবং আমরা সার্বক্ষণিক এখানে ডিউটি করি, সবাই আতঙ্কের মধ্যে আছে যে কখন যেন ভবনটা ভেঙে পড়ে। ড্রেনেজ সিস্টেম অকেজো, ভিতর থেকে পানি তো বাইরে যায় না, উল্টা বাহির থেকে ভিতরে পানি ঢুকে। বর্ষাকাল আসলে আমাদের ব্যারাকে পানি উঠে যায়, ময়লা পানি বাড়ি থেকে সব ময়লা পানির ভেতরে ব্যারাকে ঢুকে যায়, ডিউটি যায় গাম দিয়ে যেতে হয়, ব্যারাকে থাকতে পারতেছি না আমরা। কারা কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে 1 বছরে চিঠি দেওয়া হয়েছে 42টি, তবুও কোনো সাড়া মেলেনি। প্রত্যেকটা ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে এগুলা দুর্ঘটনায় নিপতিত হতে পারে। যার জন্য আমি এখানে যোগদানের পর থেকেই আমি প্রায় 40-42টা চিঠি দিয়েছি এবং এই চিঠি দেওয়ার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নড়েচড়ে বসেছেন। নতুন করে কারাগার নির্মাণের জন্য 400 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে, তবে কবে নাগাদ অনুমোদন মিলবে নিশ্চিত নয় গণপূর্ত বিভাগ। এটা পুনর্নির্মাণ এখনো ড্রয়িং ডিজাইন স্টেজে আছে এটা, আর এটা হয়তো সামনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে যে হলো এটা কবে নাগাদ পাশ হবে, কবে নাগাদ শুরু হবে। 5000 বন্দীর ধারণ ক্ষমতার এই কারাগারে প্রতিনিয়তই থাকছে 1500-এর বেশি বন্দী। এছাড়াও কারা কর্মকর্তা কর্মচারী রয়েছে 202 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গুড়ের জন্য ঝিনাইদহের সুখ্যাতি দেশজুড়ে। শীত এলেই এই অঞ্চলের বাড়িতে বাড়িতে চলে খেজুরের রস দিয়ে গুড় তৈরির মহাযজ্ঞ। বিক্রির জন্য জেলার কোটচাঁদপুর উপজেলার সফদারপুর বাজারে গড়ে উঠেছে খেজুর গুড়ের হাট। রেললাইনের পাশে সফদারপুর বাজার। ঝিনাইদহের কোটচাঁদপুরের এই স্থানে গত 40 বছর ধরে বসছে গুড়ের হাট, যা এখন পরিণত হয়েছে ঐতিহ্যে। হাট বসে সপ্তাহে 2 দিন, শনি ও মঙ্গলবার। প্রান্তিক গাছিরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেজুরের গুড় নিয়ে হাজির হন ক্রেতা বিক্রেতারা। এখানকার গুড় পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। রকম ভেদে ঠিলা প্রতি গুড় বিক্রি হয় 900 থেকে 1400 টাকা পর্যন্ত। 7 বছর 18 সালে আমি গুড় কিনে কিনে আমার মহাজন আছে, প্রতি হাটে কেনে গুড় 3000, 4000, 500, 6000 পর্যন্ত ভাড়া কেনে। 900 টাকাতে বাদিনে 1400-1500 টাকা পর্যন্ত ভাড়া আছে। ওজন আছে 8 কেজি, 7 কেজি, 14 কেজি। 35 থেকে 40টা গাছ আমার আব্বু কাটে। আর রস হচ্ছে দিন 15টা 12টা, এখন হয় কিছুদিন আগে মনে করেন যে 24-25টা পর্যন্ত হয়েছে। এই হাটে আমার ফ্যামিলি সহ 35 বছর যাবত ব্যবসা করতেছে এবং আমি এই নিজে গুড়ের সাথে 17 বছর অবগত আছি। গুড়ির গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে নলেন গুড় পাওয়া যায়, চাষির সঠিক গুড়টা এখানে পাওয়া যায়, কোনো ভেজাল নাই গুড়ে। গুড়ের পাশাপাশি এই হাটে বেচাকেনা হয় মাটির ভার। চাহিদা অনুযায়ী কিনে নেন গুড় ব্যবসায়ী ও গাছিরা। ইজারাদার জানান সপ্তাহে অন্তত কোটি টাকার গুড় বেচাকেনা হয় এই হাটে। সরকারি পৃষ্ঠপোষকতায় উৎপাদন বাড়বে, সেই সাথে হাটের পরিধিও বৃদ্ধি পাবে বলছেন ব্যবসায়ীরা। যদি কেউ প্রকৃতপক্ষে সঠিক জিনিস পেতে চায়, খেতে চায়, তাহলে তারা এখানে চলে আসলে আমার মনে হয় অরিজিনাল জিনিসটা তারা পাবে। 35, 40, 45 এরকম বেচা কেনা করছি। 70 টাকার ভাড়া হাফ দাম এসে গেছে আর কি। এই পর্যায়ে বেচা কেনা মানে নর্মাল পর্যায়ে। আমাদের এখন বর্তমান জনের দাম হচ্ছে না, হাজিরা হচ্ছে। গুড়হাটের বিভিন্ন জেলা থেকে, ঢাকা শহর থেকেও গুড় কিনতে ব্যাপারীরা আসে। আমাদের এখানে কোনো রকম হইল গিয়ে ভেজাল, চিনি মুক্ত, তারপরে আবর্জনা মুক্ত গুড় বিক্রি করা হয়। গুড় উৎপাদনে ভেজাল রোধে তদারকি চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতি বছর 454 মেট্রিক টন গুড় উৎপন্ন হয়। আমরা কৃষকদেরকে নিরাপদ গুড় উৎপাদনের বিষয়ে পরামর্শ প্রদান করে আসছি। জেলায় প্রায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে রস আহরণযোগ্য গাছ 1,12,000-এর বেশি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারাদেশে।